ওকে, আজকে আমরা সন্ধির পার্ট 2 পড়ব। আগের দিন তোমাদের অনেকটা আমি করিয়েছি, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এই ভিডিওতে স্বরধ্বনিটা কন্টিনিউয়েশন চলছিল, তো সেই তৎসম শব্দের স্বরধ্বনির পার্টেরই আজকে পরের পার্ট থেকে শুরু করছি। তো ফার্স্ট যেটা নিয়ম দেখো, বলছে অ অথবা আ বা আকার এর পরে যদি রি বা রিকার থাকে, তাহলে সেক্ষেত্রে এই উভয়ে মিলে, মানে হচ্ছে অয়ের সাথে রি মিলে বা আয়ের সাথে রি মিলে অর হয়ে যায়। ঠিক আছে, অ প্লাস রি অর, আ প্লাস রি অর। কিন্তু এই অরটা শব্দে অর হিসাবে বসে না, সেটা কী হিসাবে বসে? রেফ হিসাবে বসে, যেটা আমরা মাথায় দিয়ে থাকি এরকম রেফ। সেই রেফ রূপে, মানে অরটা তখন কনভার্ট হয়ে যায় রেফে। যেমন দেখো, দেব যুক্ত ঋষি, এখানে দেব ব অয়ের সাথে এখানে রি যুক্ত হয়েছে, তাই তো? যেহেতু এখানে অয়ের সাথে রি যুক্ত হয়েছে, তাই জন্য দেখো এখানে এই রি কারটা উঠে গিয়ে পেট কাটা মধ্যনস্বরে রেফ হয়ে গেছে, দেবর্ষি। একইভাবে ম হা আকার আছে, এই যে আমি বলেছিলাম অ বা আ বা আকার, এখানে আকার আছে, আয়ের সাথে রি আছে, তাহলে এখানে দেখো আটা উঠে গেছে, ঠিক আছে, এবং রিটা উঠে গেছে, সেটা কি হয়ে গেছে? মহর্ষি হয়ে গেছে। কারণ এখানে আ আর রি মিলেই কিন্তু অর হচ্ছে, শুধু একটা মিলে নয়, দুটো মিলে হচ্ছে, তা দুটো মিলেই রেফ হচ্ছে বলে আকারটা এখানে উঠে গেছে। এই নিয়মের অন্তর্গত এই চারটে তোমরা চেষ্টা করবে বাড়িতে, অসুবিধা হলে আমাকে জানাবে। সপ্তর্ষি, রাজর্ষি, উত্তমবর্ণ, অধমবর্ণ, এগুলোরই সেমভাবে সন্ধিবিচ্ছেদ করবে এই নিয়মের অন্তর্গত। পরের নিয়মে কি বলছে দেখো, অ বা আ বা আকারের পর যদি ঋত শব্দ থাকে, রি আর ত ঋত শব্দ থাকে, তাহলে অ আর রি মিলে আর হয়, আর আ আর রি মিলেও আর হয়। ঠিক আছে, এবং সেটা রেফ রূপে, মানে আগেরটার মতোই সেম নিয়ম, শুধু এখানে ঋত শব্দটা বলেছে, রি এর জায়গায় ঋত, কেননা এখানে ত বর্ণটাকে বেশি জোর দেওয়া হচ্ছে। যেমন দেখো, শীতার্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভয়ার্ত, এখানে দেখো সপরাতে ত আছে। যখন ত থাকে তখন সেক্ষেত্রে কি হয় সেটাই এখানে দেওয়া হয়েছে। যেমন শীত যুক্ত ঋত, ঠিক আছে, শীতার্ত, তৃষ্ণা যুক্ত ঋত, তৃষ্ণার্ত, মানে সেম আগের নিয়মটার মতোই, একটাই চেঞ্জ শুধু যে এখানে প্রত্যেকটার সাথে কি যুক্ত হয়েছে? ত যুক্ত হয়েছে। ক্ষুধার্ত আর ভয়ার্থ, এই দুটো তোমরা ট্রাই করবে বাড়িতে। নেক্সট নিয়ম দেখো, অ বা আকারের পর যদি একার বা ঐকার থাকে, তাহলে অয়ের সাথে একার মিলেও ঐকার হয়, আয়ের সাথে একার মিলেও ঐকার হয়। ঠিক আছে, আর ঐকার থাকলে তো ঐকার হবে। যেমন দেখো, মথ যুক্ত ঐক্য, মথ ত, অয়ের সাথে এখানে ওই যুক্ত হয়েছে, হয়ে কি হয়েছে? এই ঐকারটা উঠে গিয়ে আগে এসে এটা ঐকার রূপে বসে গেছে, মানে ওইটা উঠে গিয়ে ঐকার রূপে বসে গেছে। তো আমাদের মনে রাখতে হবে যে যদি অয়ের সাথে এ বা, আচ্ছা এটা ওই হবে, এ বা ওই যাই থাকুক না কেন, অয়ের সাথে বা আয়ের সাথে এ বা ওই যাই থাকুক না কেন, সেটা সবসময় কি হয় না, এ বা ওইটা অলওয়েজ ওইকারে পরিণত হয়, এবং এই যে এখানে ওইটা আছে এটা উঠে গিয়ে চিহ্ন রূপে, এ বা ওইটা উঠে গিয়ে চিহ্ন রূপে বসে যায়। যেমন মত যুক্ত ঐক্য, মত ঐক্য। আবার দেখো, সদা যুক্ত এব, এখানে দয় আকার আছে, আ আছে আর এ আছে, আ আর এ উঠে গিয়ে কি হচ্ছে? এখানে ঐকার হয়ে যাচ্ছে, সদৈব। ঠিক আছে, এই এটা এখানে ঐকার রূপে চলে আসছে, তাহলে সদা যুক্ত এব, সদৈব। একইভাবে জনৈক, মহেশ্বর্য, সর্বে সর্বে সর্বৈব, হিতৈষী আর অতুলেশ্বর্য, এগুলো তোমরা করবে। অতুলৈশ্বর্য, এটা এইগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, প্রবলেম হলে আমাকে জানাবে। নেক্সট বলছে যে অ বা আ বা আকারের পর যদি ওকার বা ঔকার থাকে, তাহলে অয়ের সাথে ও মিলেও ও হয়, মানে আলটিমেট সবকটাতেই ঔকারই হবে। ওকার থাকলেও ঔকার হবে, আর ঔকার থাকলেও ঔকার হবে। ঠিক আছে, অয়ের সাথে ও মিলে ও, অয়ের সাথে ও মিলে ও, আয়ের সাথে ও মিলে ও, আয়ের সাথে ও মিলে ও। যেমন বন যুক্ত ঔষধি, এখানে বন ন, অয়ের সাথে ও হয়েছে, দেখো এখানে বনৌষধি হয়ে গেছে, ঔকার চলে এসছে, নয় ঔকার। আবার পরম যুক্ত ঔষধ, এখানে অয়ের সাথে ও হয়েছে, এখানে ও ছিল তাও ঔকার হয়েছে, আবার এখানে অয়ের সাথে ও আছে, তাতেও দেখো এখানে পরম ঔষধ হয়ে গেছে। তাহলে নিয়মটা কি না,
অ বা আয়ের পরে যদি ও বা ঔ থাকে তাহলে সেই দুটো মিলে সবসময় ঔকারই হবে। এই দুটো তোমরা করবে, মহৌষধি আর মহৌষধ, এই দুটো কি হবে সেটা করে তোমরা জানাবে। নেক্সট নিয়ম দেখো, বলছে হর্ষই বা দীর্ঘই বা হর্ষিকার বা দীর্ঘিকারের পর যদি হর্ষই বা দীর্ঘই থাকে তাহলে সবসময় সেটা মিলে দীর্ঘই বা দীর্ঘিকারই হয়। যেমন হর্ষই যুক্ত দীর্ঘই দীর্ঘই, হর্ষই যুক্ত হর্ষই দীর্ঘই, দীর্ঘই যুক্ত দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই যুক্ত হর্ষইও দীর্ঘিকার হয়। যেমন অতিযুক্ত ইত, এখানে অতীতের কি আছে, তয় হর্ষি আছে, এখানে হর্ষই আছে, হর্ষি আর হর্ষই মিলে হচ্ছে কি হয়, দীর্ঘই হয়। তাই দেখো অতীতে তয় হর্ষি, কিন্তু এখানে হয়ে গেছে তয় দীর্ঘিকার। এখান থেকে সবথেকে বেশি পরীক্ষায় আসে, কারণ হর্ষিকার দীর্ঘিকারে অনেকেই গুলিয়ে ফেলে, তাই জন্য। সতী, এখানে দীর্ঘিকার আছে, সতীযুক্ত ইস, এখানে দীর্ঘইকার আছে, সতীযুক্ত ইস হয়ে গেছে সতীশ। একইভাবে এখানে দেখো আমি তোমাদের দিয়েছি পরীক্ষা, রবীন্দ্র, সতীন্দ্র, পতিত, প্রতীত, দিল্লীশ্বর, প্রতীক্ষা, অতীব, পৃথ্বীশ, গিরীন্দ্র আর শ্রীশ, মহীন্দ্র। এখানে জায়গা হয়নি বলে এখানে একটা লিখেছি আমি ক্ষিতীশ, ক্ষিয় হর্ষি তয় দীর্ঘি তালি বসা। তো এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। আমি আরেকবারও রিপিট করে দিচ্ছি, পরীক্ষা, রবীন্দ্র, সতীশ, প্রতীত, দিল্লীশ্বর, প্রতীক্ষা, অতীব, পৃথ্বীশ, গিরীন্দ্র, শ্রীশ, মহীন্দ্র আর ক্ষিতীশ। নেক্সট নিয়ম দেখো, বলছে হর্ষইকার মানে হর্ষিকার বা দীর্ঘিকারের পর যদি হর্ষই বা দীর্ঘই ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণ থাকে, মানে অ, আ, হর্ষ, দীর্ঘ, ও এই ধরনের যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে হর্ষই আর দীর্ঘই উঠে যায়, তার বদলে জফলা হয়। ঠিক আছে, হর্ষই আর দীর্ঘই উঠে যায়, তার বদলে জফলা হয়। যেমন দেখো প্রতিযুক্ত এক, এখানে হর্ষিকার আছে, এখানে এ আছে, তাহলে এখানে এটা একটা স্বরবর্ণ, আর হর্ষিকার মানে হচ্ছে এই যে হর্ষইকার আছে এখানে। তাহলে কি হচ্ছে দেখো, হর্ষিকারটা আর এটা উঠে তার জায়গায় দেখো জফলা এসছে, মানে হর্ষিকারটা উঠে জফলা এসছে, এ দিয়ে তো একার এসেছে, মানে এটা একার রূপে এসছে, এটা উঠে গেছে আর হর্ষিকারের জায়গায় জফলা এসছে, তাই প্রতিযুক্ত এক প্রত্যেক। একইভাবে দেখো অতিযুক্ত উক্তি, এখানেও হর্ষিকার আছে আর এর সাথে স্বরবর্ণ কী আছে, হর্ষু আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এই হর্ষুটা দেখো হর্ষুকার রূপে বসেছে আর তয় হর্ষিটা এখানে জফলা রূপে বসেছে। অতিযুক্ত অন্ত, এখানে হর্ষিকার আছে আর এখানে অ আছে, অ মানে তো কোনো চিহ্ন হয় না, মানে হর্ষিকার দীর্ঘকার এরকম তো কিছু হয় না, তাই এখানে শুধু হর্ষিকারটা উঠে এখানে জফলা হয়ে গেছে আর অটা এখানে তয়ের রূপে বসে গেছে আর নয় তয়, অতিযুক্ত অন্ত অত্যন্ত। একইভাবে তোমরা ট্রাই করবে ইত্যাদি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার, যদ্যপি, অদ্যন্ত, প্রত্যহ, অত্যাধিক মানে অত্যধিক যেটাকে বলে, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, মৎস্যাধার আর নদ্যম্বু। এগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি কোথাও কিছু বুঝতে হ্যান্ডরাইটিং বা কিছু প্রবলেম হয় আমাকে জানিও সেটা। পরের নিয়ম, হর্ষকার বা দীর্ঘকারের পর যদি হর্ষ থাকে, ঠিক আছে, তাহলে উভয় মিলে, নট অনলি শুধু হর্ষ বা দীর্ঘও থাকে, দুটোই হবে, হর্ষ বা দীর্ঘও থাকে, তাহলে উভয় মিলে সবসময় দীর্ঘকারই হয়। ঠিক আছে, মানে হর্ষকার থাকলেও সেটা দীর্ঘকার হয়, দীর্ঘকার থাকলেও হর্ষকার হয়। আবার বলছি নিয়মটা, হর্ষকার বা দীর্ঘকার পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে তাহলে উভয় মিলে সবসময় দীর্ঘকার হয়। যেমন দেখো মরুযুক্ত উদ্যান, এখানে মরু রয় হর্ষকার আছে আর এখানে উদ্যানে হর্ষকার আছে, তাহলে হর্ষকার যুক্ত হর্ষকার ইজ ইকুয়াল টু দীর্ঘকার, তাই এখানে মরুদ্যান মানে দীর্ঘকার চলে এসছে। আবার বধূযুক্ত উৎসব, এখানে বধূর দীর্ঘকার আছে, এখানে হর্ষকার আছে, তাই দীর্ঘকার যুক্ত হর্ষকার মিলে হচ্ছে এখানে দীর্ঘকার। আবার এখানে ভূযুক্ত ঊর্ধ্ব, এখানে দীর্ঘকার আছে আর এখানে দীর্ঘও আছে। ঠিক আছে, তাহলে ভূ যুক্ত ঊর্ধ্ব, দীর্ঘকার যেহেতু দুটোই আছে তাই এখানে কী হয়ে যাচ্ছে, ভয় দীর্ঘকার আর মানে এটা ভূর্ধ হয়ে যাচ্ছে, মানে এই দীর্ঘকারেও দীর্ঘকারই হচ্ছে। তাহলে নিয়মটা কি, হর্ষকারেও দীর্ঘকার, দীর্ঘকার হর্ষকারেও দীর্ঘকার, হর্ষকার দীর্ঘকারেও দীর্ঘকার আর দীর্ঘকারেও দীর্ঘকার। ঠিক আছে, এই বহুর্ধ,
এটা তোমরা ট্রাই করবে এটাকে সন্ধি বিচ্ছেদ করার। নেক্সট নিয়ম দেখো, বলছে যে যদি হস্যকার বা দীর্ঘকারের পরে হস্য বা দীর্ঘ বাদ দিয়ে অন্য যে কোনো স্বরবর্ণ থাকে, সেটা অ আ হস্যই দীর্ঘই ও যে কোনো স্বরবর্ণ থাকুক না কেন, তাহলে সেখানে বফলা হয়। ঠিক আছে, মানে সেই স্বরবর্ণেরটা উঠে যায়, উঠে গিয়ে সেখানে বফলা হয়। কীভাবে দেখো, যেমন এখানে আছে অনুযুক্ত ইত, এখানে কি আছে হস্যকার আছে আর এখানে আছে হস্যই, তাহলে হস্যকারের পর হস্য বা দীর্ঘ বাদ দিয়ে এখানে অন্য স্বরবর্ণ আছে, হস্যই আছে। যেহেতু এখানে অন্য স্বরবর্ণ আছে তাই জন্য দেখো এখানে কিন্তু এই স্বরবর্ণ থাকার জন্য নয়ের সাথে বফলা অর্থাৎ ব যুক্ত হয়ে গেছে। এখানে হস্যকারটা উঠে গিয়ে কি হয়েছে, নয় বয় হস্যি হয়ে গেছে, হস্যইটা এখানে হস্যিকার হয়ে গেছে আর এখানে হস্যকারটা বয় পরিণত হয়েছে। একইভাবে দেখো তনুযুক্ত দীর্ঘই, এখানে হস্যকার আছে এখানে দীর্ঘই আছে, তাহলে হস্যকারের পর অন্য স্বরবর্ণ আছে, তাই জন্য এখানেও কি হয়েছে দেখো এইখানের হস্যকারটা উঠে এখানে নয় বয় হয়ে গেছে আর এই দীর্ঘইকারটা এখানে দীর্ঘিকার রূপে প্রকাশ পেয়েছে। তন্নি, এখানে আছে কি দন্তেশ্বয় হস্য আর অল্প, তাহলে এখানে হস্যকার আছে আর এখানে কি আছে অ আছে, তাহলে এখানেও এক সেম জিনিস হয়েছে যে হস্যকার উঠে গিয়ে দেখো দন্তের শয় বয় হয়েছে আর অ আছে বলে, যেহেতু হস্যকারের পর অন্য স্বরবর্ণ আছে হস্য আর দীর্ঘ বাদ দিয়ে, তাই এখানে দন্তের শয় বয় আর লয় পয় হয়ে স্বল্প হয়ে গেছে। একই নিয়মে তোমরা অন্বেষণ, স্বাগত, অন্বয়, মন্বন্তর, পশ্চাচার আর পশ্চধম এগুলো তোমরা একটু বাড়িতে ট্রাই করবে। পরের নিয়ম দেখো, বলছে যে রিকারের পর রি বাদে মানে রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেইখানে কি হয় না রফলা হয়। কিভাবে দেখো, এখানে দিয়েছে পিতৃ, ঠিক আছে, এখানে রিকার আছে আর এখানে দেখো আদেশ আ আছে, তাহলে এখানে কি হলো জিনিসটা না রিকারের পর আ আছে, রি বাদ দিয়ে অন্য স্বরবর্ণ আছে, যেহেতু এখানে রি বাদ দিয়ে অন্য স্বরবর্ণ আছে তাই জন্য এই তয়ে রফালা হলো, মানে রিকারটা উঠে গেল, রিকারটা উঠে গেল আর এই আটা এখানে আকার রূপে বসে গেল। ঠিক আছে, তাহলে পিতৃ হয়ে গেল পিত্রাদেশ, মানে রিকারের জায়গায় চলে এলো রফলা আর আয়ের জায়গায় আকার। একইভাবে তাহলে পিত্রালয় কি হবে, পিত্রালয় হবে পিতৃ, যেহেতু রিকার, পিতৃ যুক্ত আলয়, যেহেতু এখানে আকার আছে তাই এটা হয়ে যাবে পিতৃযুক্ত আলয়, পিত্রালয়। ওকে, বলছে যে একার ঐকার বা ওকার ঔকার এর পরে যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে একার আর ঐকারের স্থানে বসে অয় বা আয় এবং ওকার আর ঔকারের স্থানে বসে অব বা আব। যেমন পৌ যুক্ত অক, এখানে কি আছে ঔকার আছে, নিয়ম কি ঔকারের পর যদি স্বরবর্ণ থাকে উচ্চারণ কি হবে আমাদের আব হবে, আব, সেজন্য আব বলে দেখো এখানে ঔকার উঠে গিয়ে আয়ের জন্য পয় আকার চলে এসছে, পাবক, এখানে দেখো এই যে আকারের আ আর এই ব আব হয়েছে, আকারের আ আর ব মিলে আব হয়ে পাবক হয়েছে। একইভাবে গো যুক্ত আদি, এখানে গয়কারে গো আছে, ওকার মানে কোনটা এটা, ওকারের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে সেটা কি হয় অব হয়, ওই জন্য দেখো ওকারটা উঠে গিয়ে গয়ের সাথে অ বলে কোনো কিছু চিহ্ন বসেনি, মানে আকার হস্যিকার দীর্ঘিকার কিছু বসেনি, গ আর এখানে ব যেহেতু অব তাই গ এর পরে ব বসে গেছে আর এখানের আদির আ আকার হয়েছে আর দি বসেছে, গবাদি। আবার দেখো পো যুক্ত ইত্র, পয় ওকার আছে, ওকারের পরে এখানে স্বরবর্ণ আছে, তাই ওকারের পরে স্বরবর্ণ আছে বলে এখানে পটা কি হয়েছে শুধু প বসে গেছে, কারণ এখানে উচ্চারণ কী হবে অবের, আর হচ্ছে এখানে হর্ষই আছে বলে দেখো মানে প ব ব এসে গেছে আর হর্ষের জন্য বয়ে হস্যিকার এসছে আর তয়ের ফলা এসছে পবিত্র। একইভাবে গবেষণা, নাবিক, ভাবুক, নয়ন, শয়ন, গায়ক, নায়ক, পবন, লবণ এগুলো তোমরা ট্রাই করবে এই নিয়মে, যেখানে একার থাকবে সেখানে অয়, যেখানে ঐকার থাকবে সেখানে আয়, আর যেখানে ওকার থাকবে সেখানে অব, যেখানে ঔকার থাকবে সেখানে আব। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে আমি
ওকার আর ঐকারের উদাহরণ দিয়েছি, আমি একটা একার আর ঐকারের উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আমি উদাহরণ দিয়েছি নয়ন, নে যুক্ত অন, এখানে নয় একারে নে আছে, একার আছে যেহেতু, তাই এখানে দেখো একার থাকলে কি হবে, একারটা উঠে যাবে আর তার পাশে স্বরবর্ণ আছে, একার উঠে গিয়ে দেখো এখানে শুধু দন্তের না বসিয়েছি, আর এখানে অয় অন্তস্থীয় অয় বসবে বলে এখানে অন্তস্থীয়টা চলে এসছে, এই একারের জন্য এখানে অয় এসছে, ন যন অ, আর এই নয়ের জন্য এই দন্তের নটা বসেছে, ঠিক আছে। একইভাবে নই যুক্ত অক, এখানে ঐকার আছে, ঐকারটা উঠে গিয়ে এখানে কি হবে না, ঐকারের জন্য শুধু ন, আর এখানে ঐকারের জন্য কি বসবে আয়, ওই আয়ের জন্য এখানে দেখো আ আর অন্তস্থীয় পরপর, মানে নয় আকার চলে এসছে এই আয়ের জন্য, আর অন্তস্থীয় বসেছে আর ক নায়ক হয়ে গেছে। সো একার উঠেছে আর এখান থেকে ঐকার উঠেছে, উঠে অয় আর আয় দুটোই কিন্তু বসেছে, তাই তোমরা এগুলো একটু ট্রাই করবে। স্বরসন্ধি শেষ হলো, এবার আমরা ব্যঞ্জন সন্ধিতে যাব। ব্যঞ্জন সন্ধিতে যাওয়ার আগে একটা কথা তোমাদের আমি বলে দিই, যে এমন অনেক সন্ধি আছে যেই সন্ধিগুলোর কোনো নিয়ম নেই, ঠিক আছে। যে নিয়মগুলো এখন আমি শেখাচ্ছি সেই নিয়মের আওতার মধ্যে মানে সেটা পড়ে না, তো সেই কারণে সেগুলোকে বলা হয় নিপাতনের সন্ধি, যেগুলো নিয়মের বাইরে পড়ে, ঠিক আছে। যেমন একটা দুটো আমি উদাহরণ দিয়ে দিই, যেমন শুদ্ধ যুক্ত ওদন, ঠিক আছে, এটা হয়ে যায় শুদ্ধোদন, এটা একটা নিয়মের বাইরে। আর একটা হচ্ছে মার্ত যুক্ত অগ্ন, এটা হয়ে যাবে অন্ত, নয়তয়, উল্টো লিখলাম, মার্ত যুক্ত অন্ত, এটা হয়ে যাবে মার্তন্ত। বা ধরো প্রযুক্ত উড়, এটা হয়ে যাবে পৌড়। বা কুলযুক্ত অটা, এটা হয়ে যাবে কুলোটা বা কুলটা। তো এরকম কিছু সন্ধি আছে যাদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, ডোন্ট ওয়ারি, এগুলো এক্সামে খুব বেশি দেয় না, নিয়মের আওতাতে যেগুলো সেগুলোই বেশি দেয়, কিন্তু জেনে রাখতে হয় যে এগুলোকে কী বলা হয়, এগুলোকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয়। সো নামটা একটু তোমরা জেনে নাও, সেই জন্যই এটা বলা। ওকে, সো লেটস স্টার্ট ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির যেটা নিয়ম, মানে আগেও তোমাদের বলেছি যে ব্যঞ্জন সন্ধি কাকে বলে না, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। কিন্তু এই ব্যঞ্জন সন্ধিকে তিনটে ভাগে ভাগ করা হয়, যে তিনটে আমি এইমাত্র বললাম সেই তিনটে ভাগে আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্বরবর্ণের সাথে যখন ব্যঞ্জন বর্ণ হয়, এটা 1 নম্বর ব্যঞ্জন সন্ধি, এগুলোই আমরা এখন শিখব। আর হচ্ছে ব্যঞ্জনের সাথে যখন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় তখনও ব্যঞ্জন সন্ধি হয়, আবার যখন ব্যঞ্জন সন্ধির সাথে স্বরসন্ধি যুক্ত হয় তখনও ব্যঞ্জন সন্ধি হয়। তো ব্যঞ্জন সন্ধিকে এই তিনটে ভাগে ভাগ করা হয়। এবার আমরা প্রত্যেকটা একটা একটা করে নিয়মগুলো কী কী আলোচনা করে নেব। নেক্সট যেটা মানে ফার্স্ট আমরা করব ব্যঞ্জন ধ্বনির মধ্যে, সেটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিল, ঠিক আছে। তো দেখো এখানে কি রেখেছি আমি, ক, চ, ট, ত, প। এর পরে যদি কোনো স্বরধ্বনি থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে সেই স্বরধ্বনির জায়গায় মানে হচ্ছে কয়ের জায়গায় হয়ে যাবে গ, চয়ের জায়গায় বর্গীর জ, টয়ের জায়গায় হয় ডয় শূন্য র, নাহলে ড, নাহলে ডয় হস্যু, তয়ের জায়গায় দ। আচ্ছা, তয়ের ক্ষেত্রে একটা জিনিস বলি, ত বা খণ্ডত্ব দুটোর ক্ষেত্রেই কিন্তু দ হবে, ঠিক আছে। আর পয়ের জায়গায় হচ্ছে ব বসে, তাহলে ক, চ, ট, ত, প। এরপরে যদি কোনো স্বরধ্বনি থাকে তাহলে সেই ক, চ, ট, ত, প উঠে গিয়ে তার স্থানে কয়ের জন্য গ, চয়ের জন্য বর্গীর জ, টয়ের জন্য ড, ডয় শূন্য র বা ডয় হস্যু ডু। ডুটা অনেক বইয়ে থাকে না, বাট আমি দিয়েছি কারণ ডুটাও বসে, তাই জন্য ত বা খণ্ডত্বর জন্য বসে দ, আর পয়ের জন্য বসে ব। এক্সাম্পল দেখে নাও, দিক যুক্ত অন্ত, এখানে কি আছে, দিক বানানে ক আছে, বাট এখানে দেখো সেটা দিগ হয়ে গেছে, গ হয়ে গেছে, দিগন্ত। আবার দেখো শট যুক্ত আনন, এখানে ট আছে তারপরে স্বরবর্ণ আছে, তো ট থাকলে কি হয় আমরা জানি ডয় শূন্য ড বা ডয় হস্যু, তো এখানে শট যুক্ত আনন হয়ে গেছে স্বরানন। নিট যুক্ত অন্ত, এখানে কি আছে, চ আছে, চয়ের পরে স্বরবর্ণ আছে, চয়ের জায়গায় কি বসে, বর্গীর জ,
ওই জন্য নিজ যুক্ত অন্ত হয়ে গেছে নিযন্ত। তৎ যুক্ত অবধি, এখানে কি আছে খণ্ডত্ব বা ত, আমি বলেছি খণ্ডত্বর ক্ষেত্রেও নিয়ম সেম। সো খণ্ডত্বর পরে কি আছে অ আছে, আর এখানে কি বসবে খণ্ডত্বর জন্য, এখানে তয়ের জায়গায় কি বসে দ বসে, তাই দেখো এখানে তৎযুক্ত অবধি হয়ে গেছে তৎবধি। তারপরে আছে সুপ যুক্ত অন্ত, সুপ সুপ যেটা লেখা দন্তেশ্বু প, পয়ের জায়গায় কি বসে পয়ের জায়গায় বসে ব, তাই জন্য দেখো এখানে সুপযুক্ত অন্ত হয়ে গেছে সুবন্ত। ঠিক আছে, একইভাবে তোমরা সদানন্দ, বাগাস্বর, কৃদন্ত, সদুপায়, সদুপদেশ, জগদীন্দ্র, তদন্ত আর বাগীশ, এগুলো তোমরা ট্রাই করবে। নেক্সট বলছে যে স্বরধ্বনির পর যদি ছ থাকে, স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটার সাথে দ্বিত হয়ে চয় ছয় হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রত্যেকটা জায়গায় আমি উদাহরণগুলো দিয়েছি যে পরিযুক্ত ছদ, ঠিক আছে, কিন্তু যখন আমি লিখেছি এখানে দেখো হয়ে গেছে পরিচ্ছদ, মানে পরি থেকেছে কিন্তু চয় ছয় দ হয়ে গেছে, এখানে কিন্তু শুধু ছ ছিল। আবার একযুক্ত ছত্র, এখানে দেখো একের মতোই আছে কিন্তু ছত্রতে এখানে বলেছে কি যদি ছ থাকে, স্বরধ্বনির পর যদি ছ থাকে তাহলে সেটা চয় ছয় হয়। সো এখানে কি হয়ে গেছে একযুক্ত ছত্র এক ছত্র, মানে এখানে একের ক, ক মানে হচ্ছে অ, ঠিক আছে, স্বরধ্বনি বলতে এখানে অ এর উচ্চারণ হচ্ছে এক এক, আর এখানে পরি রয় হস্যি হর্ষই আছে, এখানে হর্ষের পরে ছ আছে, এখানে অ এর পরে ছ আছে, তাই জন্য দুটো মিলে হয়েছে চয় ছয়। একইভাবে কথা ছলে, বৃক্ষ ছায়া, পরিচ্ছেদ, অনুচ্ছেদ, অঙ্গচ্ছেদ, আলোকছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, স্বচ্ছন্দে, মুখচ্ছবি আর বিচ্ছেদ, সবই এখানে চয় ছয় আছে। ঠিক আছে, এগুলোকে তোমরা সন্ধি বিচ্ছেদ করবে। নেক্সট বলছে দেখো ত খণ্ডত্ব বা দ এর পরে যদি চ বা ছ থাকে তাহলে দ খণ্ডত্ব আর দয়ের স্থানে চ বসে। ঠিক আছে, যেমন সৎ যুক্ত চিন্তা, এখানে দেখো ত খণ্ডত্ব দয়ের মধ্যে কি আছে এখানে খণ্ডত্ব আছে, যেহেতু এখানে খণ্ডত্ব আছে আর এখানে কি আছে চ আছে, নিয়ম কি যে এই তিনটের পরে যদি চ বা ছ থাকে এখানে চ আছে তাহলে এই ত খণ্ডত্ব বা দ এটা উঠে যাবে। দেখো এখানে খণ্ডত্ব বসেনি, উঠে গিয়ে কি হবে না তার স্থানে চ বসে যাবে, সেই জন্য এখানে সৎ যুক্ত চিন্তা হয়ে গেছে সচিন্তা, মানে খণ্ডত্ব উঠে গিয়ে চয় চয় হস্যি হয়ে গেছে। আবার দেখো উৎ যুক্ত ছেদ, উৎ খণ্ডত্ব আছে, তটা খণ্ডত্ব উঠে গিয়ে বা ত হোক দ হোক যাই হোক উঠে গিয়ে এখানে কি হয়েছে উচ্ছেদ হয়ে গেছে, চয় ছয় মানে একার দ হয়ে গেছে। একইভাবে বিপদচয় আর বিপদছায়া, এটা কি হবে এটা তোমরা করবে। পরের নিয়ম বলছে ত খণ্ডত্ব দ এর পরে যদি বর্গীর জ বা ঝ থাকে তাহলে বর্গীর মানে ত খণ্ডত্ব দ এর স্থানে সবসময় বর্গীর জ হয়। যেমন বিপদ যুক্ত জাল, এখানে দেখো দ আছে আর দয়ের পর কি আছে বর্গীর জ আছে, নিয়ম কি দটা উঠে যাবে, দেখো এখানে দ নেই, বিপ যুক্ত এই দটা এই বর্গীর জর সাথে বর্গীর জয় জয় হয়ে গেছে, বিপদ যুক্ত জাল বিপদ জাল। সৎ যুক্ত জন, এখানে খণ্ডত্ব আছে, খণ্ডত্বটা উঠে গিয়ে এখানে দেখো বর্গীর জয় জয় হয়ে গেছে সজ্জন। তোমরা করবে যাবজ্জীবন, তজ্জন্য, জগজ্জীবন, জগজীবন আর উজ্জ্বল্য। আর একটা উদাহরণ আমি তোমাদের এখানে দিইনি, একটু বলে দিই, সেটা হচ্ছে কুত কয় হস্যু খণ্ডত্ব, কুত যুক্ত ঝটিকা, ঠিক আছে, কুজ্ঝটিকা যেটাকে আমরা বলি, তো ওখানে খণ্ডত্ব আছে আর এখানে ঝ আছে, তো বর্গীর জ আর ঝ দুটোর মধ্যে ঝ আছে এখানে, সো এটা কি হয়ে যাবে কয় হস্যু থাকবে, খণ্ডত্ব উঠে গিয়ে খণ্ডত্বর জায়গায় কি আসবে বর্গীর জ আসবে, আর বর্গীর জটা ঝয়ের সাথে চলে আসবে, তাহলে বর্গীর জয়ে ঝয় খুদ ঝো আর টিকা বানান যা আছে টিকা বানান টিকার মতোই বসে যাবে কুজ্ঝ টিকা। ঠিক আছে, আর এগুলো তোমরা করবে। পরেরটা বলছে দেখো ত খণ্ডত্ব দ এর পরে যদি তালিবস্যা থাকে তাহলে ত খণ্ডত্ব দ এর স্থানে চ বসে এবং তালিবস্য স্থানে ছ বসে। ঠিক আছে, যেমন দেখো উজ্যুক্ত শ্বাস, তাহলে এখানে হর্ষ খণ্ডত্ব আছে, খণ্ডত্বটা উঠে যাবে, তার জায়গায় কি বসবে যে না খণ্ডত্বর পরে তালিবস্য আছে, তো খণ্ডত্বর পরে তালিবস্য আছে বলে খণ্ডত্ব উঠে গিয়ে হবে চ। ঠিক আছে, আর তালিবস্যটা উঠে যাবে, উঠে গিয়ে তার জায়গায় আসবে ছ,
সেই কারণেই দেখো এইখানে উৎ থেকে হর্ষও বসেছে, খণ্ডত্বর জায়গায় বসেছে ওপরে চ, তালিবস্বর জায়গায় বসেছে নিচে ছ, এবং ব যেরকম নিচে আছে ব বসে গেছে, ঠিক আছে। আর আকার দন্তেশ্ব যেমন ছিল বসে গেছে, তাহলে উৎ যুক্ত শ্বাস হয়ে গেল উচ্ছ্বাস। তাই নিয়মটা কি হলো যে খণ্ডত্ব ত দ এরপরে যদি তালিবস্য থাকে এবং তালিবস্য থাকে তাহলে খণ্ডত্ব উঠে যাবে, বা ত দ খণ্ডত্ব উঠে যাবে, তার স্থানে আসবে চ এবং তালিবস্য স্থানে আসবে ছ, ঠিক আছে। আর বাকি যা আছে সব কিছু বসে যাবে। এই নিয়মের ভিত্তিতে তোমরা উচ্ছৃঙ্খল আর চলচ্ছক্তি এটা তোমরা করবে। বলছে যে নেক্সট নিয়ম, ত খণ্ডত্ব দ এর পরে যদি ড থাকে, ঠিক আছে, তাহলে ত খণ্ডত্ব আর দ উঠে গিয়ে তার স্থানে ড বসে। ড থাকলে আর একটা ড বসে, যেমন উৎ যুক্ত ডিন, এখানে হর্ষের পর কী আছে খণ্ডত্ব, আর এখানে আছে ড, তাহলে খণ্ডত্বর পর যেহেতু ড আছে তাই খণ্ডত্বটা উঠে গিয়ে একটা ড এই ড এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে উৎ যুক্ত ডিন কী হয়ে গেল উড্ডিন। একইভাবে তোমরা এটা করবে বৃহৎ ধক্কা, ঠিক আছে। তো এখানে ড আছে, ড এর জায়গায় কী হবে সেটা তোমরা বসাবে এবং এই সন্ধি বিচ্ছেদটা করবে। তো ব্যঞ্জনধ্বনি আর ব্যঞ্জনধ্বনির আরও অনেক নিয়ম আছে, আপাতত এই ভিডিওতে আমি এতটাই রাখলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি যে যতটা আছে, এরপর বিসর্গ সন্ধিটাও একটু আছে তোমাদের, এসএসসি সিলেবাসে যতটা আছে আমি পুরোটা কভার করিয়ে দেবো, এবং আমি এটুকু শিওর যে এর বাইরে তোমাদের এক্সামে আর আসবে না সন্ধির কিছু। থ্যাংক ইউ।